আমরা যখন জুলাইয়ের বর্ষপূর্তি উদযাপন করছি, অর্থাৎ শেখ হাসিনা পলায়নের ১ বছর পূর্তি উদযাপন করছি ৩৬ জুলাই, আমাদের কিভাবে এলো নানান প্রশ্ন আছে। মানুষ স্বভাবতই ভুলে যায় ইতিহাস। আর সেই সময় বিশেষত ইন্টারনেটে শাটডাউন ছিল এবং ইন্টারনেটে অ্যাক্সেস ছিল না মানুষের, অনেক বিষয়ে আমরা তখন জানি না। কিন্তু আমাদের মনে একটা দ্রোহ ছিল, একটা ভাবনা ছিল যে গণ অভ্যুত্থান, গণজাগরণ অর্থাৎ বিজয় আমাদের আসবেই। সেই বিজয়ের চূড়ান্ত ঘোষণাটা এসেছিল ৩ আগস্ট নাহিদের মুখ থেকে। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি সেই এক দফার ঘোষণা। কিন্তু সেই ঘোষণাই কি সে কেবলমাত্র এক দফা, না এক দফার প্রেক্ষাপট ধাপে ধাপে রচিত হয়েছিল? এবং সমন্বয়করা, বিশেষত নাহিদ, তার যে সমন্বয়ক কর্মী বাহিনী ছিল এবং তার পেছনে যে ছাত্র জনতা, অগণিত মানুষ, লক্ষ কোটি মানুষের সমর্থন ছিল এবং তারাই যে তাকে এক দফা ঘোষণা করতে বাধ্য করেছে, সেই ইতিহাসটুকু একটু আমাদের স্মৃতি ভ্রম হওয়ার আগেই একটু মনে করিয়ে দেওয়ার দরকার। সেজন্যই আজকের আমাদের এই ৩৬ জুলাইয়ের আলোচনার বিষয় যেভাবে এক দফা এলো। আমরা শুরুতে নাহিদের ঘোষণাটা একবার শুনি। আমার এখনো গুজবাম হয় এই কথাগুলো শুনলে। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবেই আর ১ মিনিটও ক্ষমতায় থাকার, গণভবনের দরজা খোলা আছে। নিশ্চয় বুঝতে পারছেন নাহিদরা যখন এক দফার ঘোষণা দিচ্ছে এবং বলছে এই সরকার আর এক মুহূর্তের জন্য ক্ষমতায় থাকার অধিকার নেই, এবং এটা বলতে যে এক দফাটা কিভাবে পালিত হবে সেটারও একটা ব্যাখ্যা দিচ্ছে। বলছে যে ৭১-এ আমাদের মুক্তিযুদ্ধের সময় আমরা অসহযোগ পালন করেছি। অসহযোগ ৭১-এর মুক্তিযুদ্ধের সময় শান্তিপূর্ণ ছিল না, এবারও অসহযোগ শান্তিপূর্ণ থাকবে না। আমাদের জীবনের বিনিময়ে শেষ রক্তবন্ধু পর্যন্ত এই লড়াই সবাই চালিয়ে যেতে হবে। এখানে কোন নেতৃত্ব নাই, সমন্বয়ক নাই, বাংলাদেশের জনগণই আমরা কিন্তু ৭১-এর অসহযোগ ঘোষণা করেছি। কোন গান্ধীবাদী অসহযোগ কিন্তু আমরা ঘোষণা করেছি। আমরা শান্তিপূর্ণ থাকবো যদি আপনারা অস্ত্র না চালান, আপনারা গুলি না চালান। কিন্তু যদি শিক্ষার্থীদের জন্য উপরে, নাগরিকদের উপরে অস্ত্র চলে, তাহলে কিন্তু প্রতিরোধ গড়ে তোলা হবে। স্পষ্ট বলছেন যে ৭১-এ আমরা গান্ধীবাদী অসহযোগ দেইনি, এবারও আমরা প্রতিরোধ গড়ে তুলব। অর্থাৎ যুদ্ধের হুঙ্কার ছিল, বিষয়ে কোনো সন্দেহ নাই। খুবই সুচারুরূপে এই শব্দগুলো এসেছে এবং এর প্রেক্ষিতে যখন ঘোষিত হলো যে অসহযোগ ৪ আগস্ট, অর্থাৎ ৩ আগস্ট সন্ধ্যাবেলা ঘোষিত হচ্ছে, ৪ আগস্টে অসহযোগ পালন করা হবে এবং ৬ আগস্ট গণভবনের উদ্দেশ্যে মার্চ ঘোষণা করা হবে, এই ধরনের একটা ঘোষণা ছিল। এখন ৪ আগস্টে যখন সারা বাংলাদেশে আগুন জ্বলল এবং অগণিত মানুষের প্রাণহানি ঘটল, তখন সমন্বয়করা আর বক্তব্য দেওয়ার সুযোগ পাননি। তারা নানান রকম স্ট্যাটাসে লেখা শুরু করলেন যে পরশু নয়, অর্থাৎ পরশু নয়, কালই হবে পদযাত্রা। এই ৩ তারিখ রাত্রি থেকেই তারা বলছেন যে ৪ আগস্টেই হবে অসহযোগ আর ৬ আগস্টে হবে গণভবনকে উদ্দেশ্য করে মার্চ। সেই ৬ আগস্টের পরিবর্তে তারা পিছিয়ে আনেন, বলেন পরশু নয়, কাল, অর্থাৎ ৫ আগস্টেই হবে পদযাত্রা। যখন ৪ আগস্ট সারা দেশব্যাপী ধ্বংসযজ্ঞ সংগঠিত হয়েছে, ৫ আগস্টেতেও কি হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আমরা জানি। কিন্তু আপাতত দৃষ্টিতে আমাদের মানুষপটে মনে হচ্ছে যে এটিই আসলে এক দফা এবং এভাবেই সরকারের পতন হয়েছে। চূড়ান্ত ফলাফল হয়তো এটাই, কিন্তু এক দফা কি এসেছে? এই নাহিদ, বাকের, হাসনাত, আসিফ, সার্জিসরা ২৮ তারিখ এই ঘোষণা দেওয়ার ৫ দিন আগে এই আন্দোলনটাকে মেরে ফেলেছিলেন, ইস্তফা দিয়েছিলেন ডিবি অফিসে।
বার্তায় নাহিদ ইসলাম জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে নিহত ও আহত হয়েছেন। অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে রাষ্ট্রীয় স্থাপনায়। এ সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তিনি। বলেন, তাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ। সার্বিক স্বার্থে কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন তিনি। এর আগে কর্মসূচি প্রত্যাহারের আগে ডিবি অফিসের হারুন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, হারুনের সাথে বসে খাচ্ছেন নাহিদ, সার্জিস, হাসনাত, আসিফ মাহমুদ, তাবাসসুম, বাকের এবং অন্যান্যরা। ছবিগুলো দেখুন ভালো করে। এদের পাশেই ছিলেন আরো 5 সমন্বয়ক, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মোহাম্মদ আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। গত কদিনে নাহিদ সহ এই 6 সমন্বয়ককে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। নাহিদের বক্তব্য শুনুন। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। অর্থাৎ 28 জুলাই এই আন্দোলন মেরে ফেলেছিলেন নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিস, তাবাসসুম, আবু বাকের। কেন মেরে ফেলেছিলেন? কারণ তাদেরকে 6 দিন ধরে ডিবি অফিসে বন্দী রাখা হয়েছিল এবং বন্দী রেখে তাদের উপর নির্যাতন করা হয়েছিল অথবা তাদেরকে মানসিক চাপ প্রয়োগ করা হয়েছিল। এবং যদি তারা বিপ্লবী হিসেবে নিজেকে দাবি করে, সেই চাপের প্রেক্ষিতে তারা বিপ্লব সমাপ্ত করে ঘরে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন। তখনও তারা জানতেন না বাইরে কি হচ্ছে, মানুষ কতখানি উদ্গ্রীব। 28 জুলাই যখন এই ঘোষণা দেন নাহিদ ইসলাম, তার দুদিন আগে 26 জুলাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি 17 আগস্ট যেদিন আবু সাইদ এবং ওয়াসিমরা পুলিশের গুলিতে নিহত হলো, তখন তিনি বললেন যে কোটা আন্দোলনে সরাসরি বিএনপি সম্পৃক্ত নয়। কোটা আন্দোলন ছাত্রদের যৌক্তিক আন্দোলন। বিএনপি সরকার পতনের আন্দোলনে আছে, কিন্তু কোটা আন্দোলনের সাথে নেই, সরাসরি নেই। তবে ছাত্রদল এবং অন্যান্যরা তো ছিলই, আমরা জানি। 17 জুলাই, আর কথা হচ্ছে 17 জুলাই থেকে এখন নাহিদরা ঘোষণা উইথড্র করছে 28 জুলাই, অর্থাৎ মির্জা ফখরুল যেদিন বলেছেন তার 10 দিন পরে। কিন্তু তার 2 দিন আগে মির্জা ফখরুল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন যে সরকার পতনের এক দফা আন্দোলনে সকল রাজনৈতিক দল, জামাত, বাম রাজনৈতিক দল, ইসলামী দল, সবাইকে একটা যৌথ ঘোষণার আহ্বান জানাচ্ছি আজকের ঘোষণার মধ্য দিয়ে, এবং এটি ইতিহাসের অনন্য দলিল হিসেবে উত্থাপিত থাকবে। ডেইলি স্টারের সংবাদ শুনুন। সরকার পতনের দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। ফখরুল বলেন, আমরা বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের সব শরিক দল ও জোট, বাম ডান সব রাজনৈতিক দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সব ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি। সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে উল্লেখ করেন বিএনপির মহাসচিব। খেয়াল করবেন, সেই সময় গণমাধ্যমে কোনো রাজনৈতিক বক্তব্য প্রচার করা যাচ্ছে না, গণমাধ্যমগুলো ব্ল্যাক আউট, ইন্টারনেট বন্ধ। এই সময় চলছে এই জুলাইয়ের আন্দোলন। সেই সময় 26 জুলাই গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেন যে শেখ হাসিনা পতনের এক দফা আন্দোলনের এই ঘোষণা আমি পাঠ করছি, বিবৃতি পাঠাচ্ছি, সকল রাজনৈতিক দলকে আমাদের সাথে চাই। যেহেতু গণমাধ্যমে সংবাদ প্রচার হচ্ছে না, কিন্তু এই বার্তার মধ্য দিয়ে আমরা একত্রিত হতে পারি। 28 জুলাই, 26 জুলাই, 28 জুলাই এই পরের দিন এই সংবাদ প্রচারিত হওয়ার পরে 28 জুলাই নাহিদরা ডিবি অফিস থেকে ঘোষণা দেন যে আমরা আন্দোলনে ইস্তফা দিচ্ছি। কোটা আন্দোলন আমাদের যৌক্তিক দাবি ছিল, পূরণ হয়ে গিয়েছে। সুতরাং আমরা যেসব অগ্নিসংযোগ হয়েছে এর মধ্যে এটার সাথে সংশ্লিষ্ট নই, এদের তদন্ত দরকার, বিচার দাবি করেন সরকারের কাছে। যদিও চাপের মুখে হয়তো তারা বলেছেন, কিন্তু
বাস্তবতা এটাই ছিল। 26 জুলাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক দফা আন্দোলনের ঘোষণা দেন, কিন্তু সেই আন্দোলনের ঘোষণা কোথাও পৌঁছায় নাই, কারণ রাজনৈতিক দলগুলোর কাছেই পৌঁছায় নাই। টেলিভিশনের সংবাদ তো দূরের কথা, ইন্টারনাল যোগাযোগে তারা এই যোগাযোগ বৃদ্ধি করেন। কিন্তু কি হবে পরের দিন? আগেই বলেছি 28 জুলাই তো আন্দোলনে ইস্তফা দিয়ে ফেলেছে ছাত্ররা। তো আমাদের এক দফার দাবি কি মরে গেল? আমাদের 36 জুলাই আর আসতো না তাহলে, যদি না মাঠে রাজপথে যারা লড়াইটা জারি রেখেছিল এবং 6 সমন্বয়কের বাইরে যেই সমন্বয়করা বাইরে ছিল, যেমন রিফাত, মাহিন সরকার এবং আব্দুল হান্নান মাসুদ, এবং এদের সাথে ছিল তাবাসসুম উমামা ফাতেমা, তারা বলল যে না, সরকার চাপ দিয়ে নাহিদ আসিফের কাছ থেকে বিবৃতি নিয়েছে, আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এই জনচাপটা, জনরোষটা অব্যাহত ছিল। 31শে অগস্ট স্যার সলিমুল্লাহ খান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের অধ্যাপক, তিনি একটি সংহতি সমাবেশে প্রথমবার শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি সামনে নিয়ে আসেন এবং প্রকাশ্যে দাবি তোলেন। মাথায় রাখতে হবে দিনপঞ্জি আপনাদের। 26শে আগস্ট বিএনপি সরকার পতনের ডাক দিয়েছে। 28 আগস্ট নাহিদরা সরকার পতনের আন্দোলন তো না, তাদের কোটা সংস্কার আন্দোলন ইস্তফা দিয়েছে। 31শে আগস্ট সলিমুল্লাহ খান সামনে আসলেন, বললেন যেই হত্যাকাণ্ড ঘটেছে এইটা এমনি এমনি যাবে না, এর একমাত্র উপায় হচ্ছে শেখ হাসিনাকে চলে যেতে হবে। শুনুন সলিমুল্লাহ খানের কথা। এস থেকে শুরু করে সমস্ত সরকারি চাকরিতে সকলের বৈধভাবে প্রতিযোগিতা করার অধিকার থাকবে কি থাকবে না, সেই প্রশ্নটা অরাজনৈতিক প্রশ্ন নয়, এটা একটা রাজনৈতিক প্রশ্ন। কিন্তু রাজনৈতিক প্রশ্নের রাজনৈতিক সমাধানের দিকে না গিয়ে দেশের সরকার প্রথমে সেটাকে এক পাশে ঠেলে দিতে চেয়েছে, উপেক্ষা করতে চেয়েছে, পরে যে দমন নীতি অবলম্বন করেছে নিজেদের পেটোয়া বাহিনী দিয়ে, সেটা থেকেই এই হত্যাকাণ্ডের শুরু। আমরা প্রথমেই পরিষ্কার করে বলতে চাই, এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে, যাদেরকে আমরা বলতে পারি প্রাইভেট বাহিনী। এর বিশ্বাসযোগ্য তদন্তের জন্য অবশ্যই বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তদন্ত দরকার। আমরা আমাদের নিহত, আহত, গুম হওয়া এবং নির্যাতিত জাতীয় জনগণের পক্ষ থেকে সেই দাবিকে অকুণ্ঠ সমর্থন জানাই। দ্বিতীয়ত, এখনো হত্যাকাণ্ডকে অস্বীকার করার জন্য একটা উদাহরণ দিই আপনাদের। বলা হচ্ছে এটা শুধু ছাত্র যুবকদের আন্দোলন, আসলে এটা ছাত্র যুবকদের আন্দোলন নয়, এটা সারা দেশের আন্দোলনে পরিণত হয়েছে এবং পরিণত হতে চলেছে। আন্দোলন বন্ধ হয় নাই, আন্দোলন বন্ধ হবে না। আমরা আজকে শিক্ষক হিসেবে দাঁড়িয়েছি, কিন্তু আমরা শিক্ষকতার বাইরেও আমাদের সামাজিক ভূমিকা আছে। আমরা তো ভোটারও বটে, ক্যান্সারের সৃষ্টিপাত করবে। এই জন্য এখন যেটা দরকার, পুরনো কথা ধার করেই বলি, রাজনৈতিক সমাধান। রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে। এই প্রথম আমরা কেউ শুনলাম বুদ্ধিজীবীদের মধ্য থেকে। আমি আগেই বলেছি 28 জুলাই ইস্তফা দেওয়ার পর থেকে ছাত্র সমন্বয়কদের মুক্তি হয় তারপরে, কিন্তু শেখ হাসিনার পদত্যাগের যে চাওয়া আকাঙ্ক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটাধিকার প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা, হত্যাকাণ্ডের বিচার, মাফিয়া শাসন ব্যবস্থার অবসান, এই আকাঙ্ক্ষাগুলো মানুষের যায়নি সেই সময়। প্রথমবার মতো পর্যন্ত আমরা দেখলাম রাজনৈতিক দাবি 26শে জুলাই এসেছে এক দফা। অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে শিক্ষকদের মধ্যে থেকে প্রথমবার সলিমুল্লাহ খান সামনে আসলেন এবং কথা প্রসঙ্গে বললেন যে এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের সমাধান হবে একমাত্র নিঃশর্তভাবে যদি সরকার ক্ষমা চেয়ে পদত্যাগ করে। ব্যাস, এই আমাদের 31 জুলাই পদত্যাগের আকাঙ্ক্ষাটা তখন চাউর হলো গণমাধ্যমে, অন্যান্য জায়গায়, সিভিল সোসাইটির মাধ্যমে। এখন আলোচনাটা আমি একটু সংক্ষেপ করি। সেটি হলো যে এর পরের ঘটনা তো আমরা মোটামুটি জানি। তো সলিমুল্লাহ খান যখন এই কথা বললেন 31 জুলাই, তারও 10 দিন আগে অর্থাৎ 20 জুলাই 9 দফা ঘোষণা করে ছাত্র এবং ছাত্র সমন্বয়করা। সেইখানে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ এবং অন্যান্য আরও বেশ কয়েকটি দাবি ছিল, কিন্তু শেখ হাসিনার পদত্যাগের কথা, শেখ হাসিনা তো একটা বড় বিড়াল, তার গলায় ঘন্টা বাঁধতে হবে। ঘন্টা বাঁধার প্রথম সূত্র ঘন্টা হচ্ছে তার গলায় এক দফাটা ঝুলিয়ে দেওয়া, যে তোমাকে যেতে হবে। এই তোমাকে যেতে হবে কথাটা
বলার সক্ষমতা তখনও পর্যন্ত রাজনৈতিক দল একমাত্র বিএনপি মির্জা ফখরুল ইসলাম ২৬ তারিখে বলেছেন, আর ৩১ আগস্ট তারিখে বলেছেন সলিমুল্লাহ খান। এর বাইরে কেউ আর তখনও পর্যন্ত এক দফার ঘোষণা কিংবা এক দফার কথা সামনে আনেনি। অর্থাৎ বিড়ালের গলায় যে ঘন্টা এক দফা, অর্থাৎ তোমাকে যেতে হবে এই কথাটা, সেই কথাটা আসলো ৩১ জুলাইয়ের পর। ১ আগস্ট ২ আগস্ট যখন আর সইছে না, নানান রকম প্রতীকী অনুষ্ঠান চলছে, একদিকে ইন্টারনেট ব্ল্যাকআউট, একদিকে কারফিউ, সেনাবাহিনীর উপস্থিতিতে বিদ্রোহ একের পর এক দানা বাঁধছে। এরপরে ৩ আগস্টের সন্ধ্যায় এসে নাহিদ ইসলাম এক দফা ঘোষণা করলেন সমন্বয়কদের নিয়ে। ৪ আগস্ট হলো বাংলাদেশে, দুঃখিত, ৩ আগস্ট ঘোষণা করলেন। ৪ আগস্ট হলো ইতিহাসের সেরা একটা অসহযোগ, যেখানে সশস্ত্র হামলা এবং অন্যান্য যেসব প্রতিরোধ গড়ে উঠল। সেনাবাহিনী গুলি না চালানোর সিদ্ধান্ত নিল, যেটা কুমিল্লায় হয়েছে। তারা আর সেনাবাহিনী জনতার দিকে না গুলি ছুড়ে যারা সন্ত্রাসী জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালাচ্ছিল তাদের দিকে গুলি ছড়লো। তখন একটা বার্তা পেয়ে গেল মানুষ, এবং ওই ৪ আগস্টেই যে ঘোষণা ছিল যে ৬ আগস্ট হবে গণভবন অভিমুখে পদযাত্রা, সেটাকে এগিয়ে নিয়ে আসা হলো কার পরিকল্পনায় আমরা জানি না। নিশ্চয়ই কেউ একজন আছেন যে এই পরিকল্পনাটা ইনিশিয়েট করেছিলেন। এই ভিডিও দেখার পর নিশ্চয়ই আপনাদের কাছে কোনো সোর্স থাকলে সেটি সামনে আনবেন। যেহেতু জুলাইয়ের দাবিদার সবাই, আমি আমার তরফ থেকে আমার পক্ষ মতো একটু আলোচনা করলাম যে ৪ আগস্টের ওই সশস্ত্র এবং শক্ত প্রতিরোধের পর যখন ঘোষণা আসলো পরশু নয় কালই হবে পদযাত্রা, সে সময় মূলত ঢাকার বিভিন্ন জায়গা থেকে দলে দলে লোক ঢাকার বাইরে থেকে ঢাকা অভিমুখে অভিযাত্রা করতে থাকে। ৫ আগস্ট কী হলো আমরা জানি। নিশ্চয়ই জুলাইয়ের ছোটো ছোটো টুকরো কথা নিয়ে আমার মতো করে আমি ইতিহাসকে সন্নিবেশিত করার চেষ্টা করবো আপনাদের সামনে, যেন আপনারা নিজস্ব জ্ঞান বুদ্ধি ধারণায় মূল্যায়ন করতে পারেন। জুলাই আমাদের মাঝখানে বেঁচে থাকে অগণিত বছর, কেননা জুলাই আগামী বছরের বৈধতা, আগামীর রাজনীতির বৈধতা, এবং যেই রাজনৈতিক দল জুলাইকে ধারণ করতে পারবে, শেখ হাসিনার মাফিয়াতন্ত্রর পলায়নের এই যে দিনক্ষণটিকে, সময়টিকে যারা আত্মস্থ করতে পারবে, তারাই শুধু ভবিষ্যতে টিকে থাকবে এমন না। আগামীতে যারা সরকার পরিচালনা করবে তারাও নিশ্চয়ই শেখ হাসিনার পালানোর যে পূর্বাপর, কিসের ভিত্তিতে তারা পালিয়েছিল, জনগণের সাথে শাসন ব্যবস্থার দূরত্ব কিভাবে তো দূরত্ব না তৈরি করে কাছাকাছি থাকা যায়, সেটার উপায় খুঁজে সরকার পরিচালনা করবেন। এজন্যই আমি ৩৬ জুলাই শিরোনামে টুকটাক আলোচনা অব্যাহত রাখবো। আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।